আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি LB24 এর নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লাইফে। দর্শক, আমি আপনাদের সাথে আজকে রয়েছি ব্যারিস্টার আব্দুল্লাহ আল নোমান এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় একজন আইনজীবী, ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ সাইদ বাকি ভাই। সাইদ বাকি ভাই, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে সাথে আপনাদের টেলিভিশনের সকল কলাকৌশলী এবং যারা দর্শক রয়েছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আজকে দীর্ঘ বিরতির পর, আমাদের একটি দীর্ঘ বিরতি ছিল রমজান মাস উপলক্ষে। আজকে সেই রমজান মাসের পরে আজকে আমাদের প্রথম শো। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি LB24 এর নতুন স্টুডিও থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সেটআপটি আজকে নতুন। তো দর্শক, আজকের অনুষ্ঠানটিতে আমরা আমাদের যে অতিথি রয়েছেন তার সাথে আমরা আলোচনা করব বর্তমানে অত্যন্ত একটি কন্ট্রোভার্সিয়াল টপিক, অত্যন্ত একটি আলোচিত বিষয়। সেটি হচ্ছে যে সম্প্রতি একটি ঘোষণা এসেছে, সেটি যে 11,000 অ্যাসাইলাম আবেদন প্রার্থী যারা অ্যাসাইলাম আবেদন করেছেন কিন্তু তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে একটি চুক্তি হয়েছে বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং যুক্তরাজ্যের গভর্নমেন্টের সাথে। সেই ব্যাপারটি নানা দিক নিয়ে আমরা আলোচনা করব দর্শক। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানটি এনজয় করবেন এবং আমাদের পুরো অনুষ্ঠানটিতে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের এখানে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন। তো দর্শক, আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানিয়ে রাখছি। সেটি হচ্ছে যে যুক্তরাজ্যে গত বছর থেকে প্রায় অনেক শিক্ষার্থী যারা এসেছেন বা ভিজিট ভিসা বা অন্য ভ্যালিড যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাতে এসে তারা অ্যাসাইলামের আবেদন করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা পলিটিক্যাল অ্যাসাইলামের আবেদন করেছেন। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকের আবেদন রিফিউজ হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই যে যাদের আবেদন রিফিউজ হয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠানো নিয়ে যুক্তরাজ্য সরকারের যে নতুন ঘোষণা বা এগ্রিমেন্ট করেছে বাংলাদেশ সরকারের সাথে, সেই ব্যাপারটি নিয়ে কথা বলবো। তো আমরা অনেক প্রশ্নই এসেছে, অনেকেই আমার কাছে ফোন করে প্রশ্ন করেছেন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন যে আমাদের কি বাংলাদেশে চলে যেতে হবে কিনা। অনেক অ্যাসাইলাম আবেদন প্রার্থী রয়েছেন, আমাদের ক্লায়েন্টস রয়েছে যারা ডিসিশনের জন্য ওয়েট করছে বা অনেকেই ডিসিশন পেয়েছেন, তাদের রিফিউজ হয়েছে তাদের অ্যাপ্লিকেশন। তারা এখন চিন্তায় রয়েছেন যে তাদের ভাগ্যে কি ঘটবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আমাদের যে অতিথি রয়েছেন ব্যারিস্টার এবং সলিসিটর মোহাম্মদ সাইদ বাকি ভাই, তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। তো বাকি ভাই, আমরা সম্প্রতি জেনেছি যে 16ই মে ইউকের যে মিনিস্ট্রি রয়েছে টু ট্যাকল দ্য ইলিগাল ইমিগ্রেশন, সেই মিনিস্ট্রি থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছে। সেটি হচ্ছে যে 11,000 failed asylum seekers to be deported back to Bangladesh. সো আমাদের নিউজের সত্যতা অনেক সময় অনেক নিউজই আমরা ফেসবুকে দেখে থাকি, বাট এই নিউজটি পাবলিশ হয়েছে একটি মেইন স্ট্রিম নিউজ পেপার থেকে, সেটা হচ্ছে টেলিগ্রাফ। সো এটার অথরিটি বা অথেন্টিসিটি নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। সো এই ব্যাপারে আপনি কি জানাতে চান আমাদের দর্শকদেরকে আজকে? জি, ধন্যবাদ। এটা সত্য যে বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাজ্য সরকারের একটি এগ্রিমেন্ট সাইন হয়েছে। সেটা হচ্ছে যারা অবৈধ অভিবাসী রয়েছে, ইলিগাল মাইগ্রেন্ট রয়েছে, তাদেরকে যেন দ্রুতই বাংলাদেশে ফেরত পাঠানো যায়। তো এই এগ্রিমেন্টের আমি একটু ব্যাকগ্রাউন্ড, যেটা তারা এগ্রিমেন্টে রয়েছে আর টেলিগ্রাফ যেটা বলেছে সেটা হলো একটু বাড়তি ইনফরমেশন যে আসলে এই এগ্রিমেন্টের কারণে কারা কারা এই আওতায় পড়বেন বা এই এগ্রিমেন্টের কারণে যুক্তরাজ্য কী ধরনের সুবিধা পাবে বা এগ্রিমেন্টের মানে তাহলে ফল কি হলো, সে ব্যাপারে হয়তো টেলিগ্রাফ আর একটু লিখেছে। বাট মূল যে এগ্রিমেন্টটা সাইন হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা অবৈধ অভিবাসী রয়েছে, সাধারণভাবেই দেখা গেছে জেনারেলি প্র্যাকটিক্যালি দেখা যায় যে অনেকেই অবৈধভাবে এই দেশে আছে। 10 বছর, 15 বছর অথবা 20 বছর অনেকেই ভিজিট ভিসা আসছেন আর দেশে ফেরত যাননি, অথবা অনেকেই অন্য কোনো ভিসাতে এসছেন, ভিসা রিনিউ করেন নাই, স্টুডেন্ট ভিসা আসছে, অনেক আগে রেস্টুরেন্টের ভিসা আসছে, ওয়ার্ক পারমিটে আসছে, অথবা আদার কোনো মিনসে আসছে, তারা ভিসা রিনিউ করেন নাই, অথবা ভিসা অন্যান্য অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাসাইলাম করেছেন অনেক আগে, সেগুলো ফেইল্ড হয়ে গিয়েছে, এখন কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই। তো যেটা হচ্ছে, তো এই ধরনের যারা অবৈধ অভিবাসী রয়েছেন এদেরকে যখন হোম অফিস রেড দিয়ে ধরে, তখন দেখা গেছে যে নিজ দেশে ফেরত পাঠানোর সময় তাদের নিজ দেশের ওইভাবে বৈধ কোনো পাসপোর্ট থাকে না, তারা রিনিউ করে না, প্র্যাকটিক্যালি দেখা যায়।
তো রিনিউ না করার কারণে দেখা গেছে যে তখন কি করতে হয়, যিনি যেই দেশের নাগরিক, অর্থাৎ বাংলাদেশি যদি কাউকে হোম অফিস যদি রেড দিয়ে ধরে এবং তাকে ডিপোর্ট করার ক্ষেত্রে দেখা গেল যে তার বাংলাদেশি কোনো পাসপোর্ট নেই, সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে হোম অফিস তার যে নিজ দেশ অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের কাছে রিকোয়েস্ট করবে তাকে একটি ওয়ান ওয়ে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করার জন্য, যেটা দিয়ে সে পাসপোর্ট না কিন্তু সে ওই ডকুমেন্ট দিয়ে তার নিজ দেশে ফেরত যেতে পারবে। জি। তো এই ধরনের রিকোয়েস্টের ক্ষেত্রে হোম অফিসের অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের একটি ম্যান্ডেটরি ইন্টারভিউ নিতে হতো জি। আগের নিয়ম অনুযায়ী, অর্থাৎ এই এগ্রিমেন্ট সাইনের আগে, অর্থাৎ ম্যান্ডেটরি ইন্টারভিউ নিয়ে তারপরে তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করতে হতো। কিন্তু এখন এই চুক্তির ফলে বাংলাদেশ হাই কমিশনকে আর ম্যান্ডেটরি ইন্টারভিউ নিতে হবে না ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করার আগে। এ ব্যাপারে বাংলাদেশ হাই কমিশনের যে হাই কমিশনার রয়েছেন উনি একটি পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন যে যেহেতু এখন ই পাসপোর্ট রয়েছে, এমআরপি রয়েছে, সুতরাং ম্যান্ডেটরি ইন্টারভিউ না নিলেও বাংলাদেশ এক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে না। তো এখানে তাহলে করণীয় কি? করণীয় বা তাহলে যারা এই দেশে অবৈধভাবে অভিবাসী রয়েছেন তাদের অবশ্যই তাদের অভিবাসন সমস্যা অর্থাৎ ইমিগ্রেশন সমস্যা সমাধানের জন্যেই দ্রুতই পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ বাকি ভাই। দর্শক, আপনারা শুনলেন আমাদের অতিথির কাছ থেকে যে এই যে চেঞ্জটি এসেছে এই ব্যাপারে আমাদের যে হাই কমিশনার রয়েছেন যুক্তরাজ্যে স্টেশন সৈয়দ মুনা তাসনিম, উনি একটি নিউজ পেপারে সাক্ষাৎকার দিয়েছেন যে আগে যেখানে বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে ডিপোর্টেশনের ক্ষেত্রে হাই কমিশন থেকে ইন্টারভিউর দরকার হতো, সেখানে যাদেরকে এমআরপি রয়েছে সেই ইন্টারভিউ হয়তো বা হবে না। এই জন্য ব্যাপারটি ফাস্ট ট্র্যাক বলা হচ্ছে যে দ্রুততম সময়ে যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার রয়েছেন বা যাদের কোনো ডকুমেন্টস নেই তাদেরকে বাংলাদেশে পাঠাতে পারবে। দর্শক, আমি আমাদের অতিথির সাথে প্রসঙ্গত আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেটি আমাদের এই যে এগ্রিমেন্টটি রয়েছে বাংলাদেশের সাথে হলো, এটির সাথে খুবই রেলেভেন্ট। সেটি হচ্ছে আগে দেখা যেত ইউকেতে একটি অ্যাসাইলাম সিকারদের একটি বড় অংশ, একটা মেজরিটি একটা অ্যাসাইলাম সিকারদের মধ্যে কিছু মানুষ থাকতো আলবেনিয়া থেকে। সো ইউকে গভর্নমেন্ট কী করলো, আলবেনিয়ার সাথে ডিসেম্বর 2022 সালে একটি এগ্রিমেন্ট করে, সিমিলার টু দিস ওয়ান, ভেরি সিমিলার টু দিস ওয়ান। সো সেই এগ্রিমেন্টে যারা ছিল যে আলবেনিয়া থেকে যারা আসবে তাদের যদি ভ্যালিড কোনো অ্যাসাইলামের গ্রাউন্ডস না থাকে তাদেরকে রিফিউজ করে ফাস্ট ট্র্যাক ওয়েতে আলবেনিয়াতে ফেরত পাঠাবে। বিশেষ করে যারা ইলিগাল রুট দিয়ে আসতো, ইলিগাল এন্ট্রি যাদের থাকতো বাই রোড অথবা বাই সি, বাই বোট। তো এই যে এগ্রিমেন্টটি হলো আলবেনিয়ান গভর্নমেন্টের সাথে 2022 সালের ডিসেম্বরে, সেই এগ্রিমেন্টের পরে কিন্তু আলবেনিয়া থেকে আগত অ্যাসাইলাম আবেদন প্রার্থীর সংখ্যা প্রায় 90% বেশি কমে গেল। তো দর্শক, আমি এই ব্যাপারটি এই কারণে আপনাদের সাথে বললাম যে এটা এই যে হোম অফিসের যে ডিসিশন বা ইউকে গভর্নমেন্টের যে ডিসিশন বাংলাদেশের সাথে এগ্রিমেন্টে যাওয়ার, এটার মেইন কারণ কি আসলে অ্যাসাইলাম আবেদনের সংখ্যা কমানো, নাকি অ্যাসাইলাম যাতে আবেদন করার আগে মানুষ বুঝে শুনে আবেদন করে আরও বেশি মাইন্ডফুল হয়, আরও বেশি কেয়ারফুল হয়, সেই মেসেজটা দেওয়া, নাকি আর মানুষকে ডিসকারেজ করা যে ইউকে ইজ নট সুইটেবল টু ক্লেম অ্যাসাইলাম? এই ব্যাপারগুলো নিয়ে আমরা আইনগত যে ব্যাপারটা রয়েছে, আইনগত যে দিক রয়েছে, সেটি নিয়ে আমরা আমাদের অতিথির কাছে আবার প্রশ্ন করব। তো বাকি ভাই, আমি দেখলাম যে এই যে এই ঘোষণার পরে এখানকার ইমিগ্রেশন মাইগ্রেন্ট ফ্রেন্ডলি যেই এনজিওগুলো রয়েছে তারা বলেছে যে কেউ যদি ভ্যালিড ভিসায় যদি ইউকেতে আসে তাহলে তারা তো আপনার এখানে অ্যাসাইলাম ক্লেম করতেই পারে যদি তাদের হোম কান্ট্রিতে, যদি তাদের আসলেই রিস্ক থেকে থাকে, তাদের যদি আসলে রিস্ক থাকে যে তাদের হোম কান্ট্রিতে পারসিকিউশন হবে, তাহলে তো তারা অ্যাসাইলাম ক্লেম করতেই পারে। সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্টের যে ডিসিশনটা, এই যে এগ্রিমেন্টে যাওয়া, এটি কি আসলে আন্তর্জাতিক যে আইন রয়েছে, হিউম্যান রাইটস রয়েছে, সেটার কি মানে সেটার বিরোধী কিনা, এই ব্যাপারটি নিয়ে আপনি কি মনে করছেন? দেখেন, এই বিষয়টা হচ্ছে, দেখেন বাংলাদেশ টেলিগ্রাফের যে রিপোর্টের কথা আপনি বললেন, টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী যে বাংলাদেশের প্রায় অনেক মানুষ এই দেশে এসছেন এবং অনেক মানুষ নানা ভিসাতে আসছেন, স্টুডেন্ট ভিসা আসছেন, ভিজিট ভিসা আসছেন অথবা ওয়ার্ক ভিসা নিয়ে আসছেন, এবং আসার দেখা গেছে যে কিছুদিন পরেই এরা পড়ালেখা শেষ না করে
অথবা যেই কাজের ভিসা নিয়ে আসছে সেগুলো কন্টিনিউ না করেই ওনারা অ্যাসাইলাম ক্লেম করছেন, মানে স্থায়ীভাবে থাকার জন্য এখানে রাজনৈতিকভাবে আশ্রয় প্রার্থী হচ্ছেন। এবং টেলিগ্রাফ রিপোর্ট অনুযায়ী যে প্রায় 95% আবেদনই রিফিউজড করা হয়েছে। তো অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় তো এটা একটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি ব্যবস্থা বা একটা পদ্ধতি। তো কি এবং ইউকে হোম অফিসের গাইডলাইনেও বলা রয়েছে যে কি শর্ত পূরণ করলে একজন ব্যক্তিকে এই দেশে অ্যাসাইলাম দেয়া হবে। তো এখন যারা এই সকল শর্ত পূরণ করতে পারছেন না তাদের আবেদনগুলোই রিফিউজ হচ্ছে, এবং রিফিউজ হওয়ার পরে দেখা গেছে তারা নিজ দেশেও ফেরত যাচ্ছেন না, আবার তাদেরকে যে অ্যাসাইলাম হোম অফিস দিবে ওই রকমও তাদের সম্ভাবনা নাই, তাদের কেস, তাদের ডকুমেন্ট, তাদের প্রোফাইল। তো একটা পর্যায়ে দেখা গেছে তারা অবৈধভাবে থেকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এই দেশের উপরে বোঝা হয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টাকেই দ্রুত সমাধান করার জন্য তারা এগ্রিমেন্ট সাইন করেছে। এই এগ্রিমেন্টের কারণে যাদের কোনো বেসিস নাই, যাদের অর্থাৎ রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য অথবা অ্যাসাইলাম চাওয়ার জন্য তো যে গ্রাউন্ডগুলো রয়েছে, যারা এই গ্রাউন্ডগুলোতে কোয়ালিফাই করেন না তারা তো বিপদে পড়বেন এবং তাদেরকে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে আর কি। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু সতর্কতার জন্য বলতে চাই, যারা দর্শক শুনছেন, অনেক অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, অনেকেই রয়েছেন যে তাদের কেস ভালো, তাদের মেরিট আছে, কিন্তু ভালোভাবে প্রিপারেশনে না নেওয়ার কারণে অর্থাৎ ডকুমেন্ট এভিডেন্স সুন্দরভাবে গুছিয়ে হোম অফিসের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে না পারার কারণে অনেকের কেস রিফিউজড হচ্ছে। তাদের অর্থাৎ তাদের জেনুইন গ্রাউন্ড থাকার পরেও দেখা গেছে তারা কেস রিফিউজ হচ্ছে, তাদের আবেদন মঞ্জুর হচ্ছে না, তারাও কিন্তু সমস্যায় পড়তে পারেন এই ফাস্ট ট্র্যাক চুক্তির কারণে। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা যদি এরকম হয় তাহলে আপনারা একজন ভালো, যারা ইমিগ্রেশন আইন বুঝেন, অ্যাসাইলাম বুঝেন, এমন কোনো আইনজীবীর সাথে পরামর্শ করে আপনার কেসটি অত্যন্ত সুন্দরভাবে গোছালোভাবে হোম অফিসের কাছে উপস্থাপন করবেন। আশা করা যায় আপনারা আপনাদের আশানুরূপ ফলাফল পাবেন। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন আমাদের বাকি ভাই যে কথাগুলো বললো, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি আবার বাকি ভাইয়ের সাথে অ্যাডিশনালি আমি আরেকটু কথা বলে তারপরে আমাদের অতিথিকে আরেকটা প্রশ্ন করব। অনেকেই প্রশ্ন করেছেন যে এই যে যাদের অ্যাসাইলাম আবেদন করার পরে অনেক দিন অপেক্ষা করেছেন, তারপরে তাদের হোম অফিস থেকে রিফিউজ হয়েছে তাদের অ্যাপ্লিকেশন। সো এই ব্যাপারে অনেকে আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালেও অ্যাপিল করেছেন, ফার্স্ট স্টেজ অ্যাপিল যেটা, সেটি করার পরেও আবারও তাদের রিফিউজাল হয়েছে। আবার ফার্দার সাবমিশনের ফার্দার গ্রাউন্ডে তারা আবার অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন। তো এখন তারা ডিসিশনের জন্য তারা ওয়েট করছেন আর কি, ফার্দার গ্রাউন্ডসে করার পরে। সো আপনার কি মনে হয় বাকি ভাই, আপনার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে, যে তার যে দ্বিতীয়বার যে অ্যাসাইলামের আপিলটি যিনি করলেন, দ্বিতীয়বারও যদি তার অ্যাপ্লিকেশনটি রিফিউজ হয়, সেক্ষেত্রে তার কি করণীয় আছে? আচ্ছা, দেখেন, প্রথম কথা হচ্ছে এমন যদি হয়ে থাকে যে আপনি যেমনটা বললেন যে একজন উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, উনি আপিল রাইট পেয়েছেন, ফার্স্ট ট্রাইব্যুনালে আপিলে হেরেছেন, এরপরে ওনার সমস্ত রাইট এক্সস্টেড হয়ে গিয়েছে, এরপর উনি আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন, ফ্রেশ ক্লেম করেছেন। ফ্রেশ ক্লেম করতে হলে দেখেন আগের যেই গ্রাউন্ড অথবা যেই গ্রাউন্ডগুলো দিয়ে উনি অ্যাপ্লিকেশন করেছেন সেগুলোর সাথে কিন্তু যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন সেখানে কিন্তু তাকে নতুন কোনো গ্রাউন্ড দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়, বা ওইটার সাথে এডিশনাল যেটাকে তার অবস্থাকে অনেকটাই পরিবর্তন করেছে, এর সাথে সাপোর্টিং এভিডেন্স। তো বাস্তবতা হচ্ছে যে উনি যদি এই অ্যাপ্লিকেশন করেন, এবং অনেক সময় দেখা যায় যে হোম অফিস থেকেই ফ্রেশ ক্লেমে সরাসরি হোম অফিস ডিসিশন দিয়ে দেয়, আবার যদি হোম অফিস ডিসিশন নাও দেয় অনেক সময় তাদেরকে আপিল রাইট দিয়ে থাকে। তো যারা ফ্রেশ ক্লেম করেছেন তারা যদি আপিল রাইট পান, তাদের কিন্তু আবার কোর্টে গিয়ে তাদের মামলা অর্থাৎ তাদের কেস প্রমাণের সুযোগ আছে। এখন কেউ যদি আবার ফ্রেশ ক্লেমে গিয়েও যদি কোর্ট থেকে আবার রিফিউজড হয়ে যান, তাহলে
তার যদি আরও অন্য কোনো গ্রাউন্ড থাকে, অর্থাৎ বিষয়টা এরকম যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যখন তার কেস মানে আপিল ডকুমেন্ট সব কিছু জমা হয়ে গেছে কোর্টে, তখন আর নতুন করে এভিডেন্স দেওয়ার সুযোগ নাই। এরপরে তার এমন একটা অবস্থা তৈরি হয়েছে তার নিজ দেশে অথবা তার লাইফের ক্ষেত্রে অথবা ইভেন্টের ক্ষেত্রে, এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে উনি কিন্তু আবার ফ্রেশ ক্লেম করতে পারবেন। কিন্তু সেই ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে যে উনি যেন অবশ্যই একজন ভালো কোয়ালিফাইড আইনজীবী যারা ইমিগ্রেশন আইনে দক্ষ তাদের সাহায্য নেন, কারণ এই বিষয়টি অত্যন্ত জটিল প্রসেস এবং দেখা গেছে যে প্রত্যেক জনেরই মানে অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্টের প্রত্যেকজনের কিন্তু সমস্যা একই রকম না, এক একজনের সমস্যা হচ্ছে এক এক ধরনের। তো এই জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারা, সাথে যে সাপোর্টিং এভিডেন্স দেওয়া, এরপরে যে লিগেল যে আর্গুমেন্টগুলো রয়েছে, কেস ল রয়েছে, এগুলো দেওয়াও কিন্তু অত্যন্ত জরুরি। জি, ধন্যবাদ বাকি ভাই। আমি আরেকটু বলতে চাই, আমার কাছে জনৈক এক ব্যক্তি প্রশ্ন করেছেন, যিনি ফ্রেশ ক্লেম করেছেন, আপনি যেটা নিয়ে আলোচনা করলেন, ফ্রেশ ক্লেম করেছেন। এখন সে ভয়ে আছে যে যদি তার আবারও যে ফ্রেশ ক্লেমটা করলো এটাও যদি রিফিউজ হয়ে যায়, তারপরে তার করণীয়টা কি? সে কি আবারও ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপিল করতে পারবে? সে কি আবারও আপার ট্রাইব্যুনালে যেতে পারবে কিনা? সেটা বা সবগুলোতে যদি রিফিউজ হয়ে যায় তাহলে তার করণীয় কি? সেটা দেখেন, কেউ যদি ফ্রেশ ক্লেম করে, আমি তো আলোচনার একটু আগে বললাম যে ওনার যদি মামলায় মেরিট থাকে, ফ্রেশ ক্লেমে দেখা গেছে যে হোম অফিস থেকে সরাসরি তাকে অ্যাসাইলাম গ্রান্ট করে তাকে রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করতে পারে। আর যদি এমনটি হয় দেখা গেছে যে তার মামলায় মেরিট আছে অথবা কিছু হোম অফিস অ্যাকসেপ্ট করছে, যেই গ্রাউন্ড দিয়ে উনি ফ্রেশ ক্লেম করেছেন, কিছু হোম অফিস মেনে নিয়েছে, কিছু মানে নি, তাকে সেক্ষেত্রে হয়তো আপিল রাইট দিবে। আর যদি দেখা গেছে যে তার যে নতুন ফ্রেশ ক্লেম, উনি ফ্রেশ ক্লেম করতে তো ধরেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং যে ফ্রেশ ক্লেমের এগেনস্টে যে ডকুমেন্ট আবেদন দিতে হয়, দেখা গেছে যে সেখানে নতুন কোনো কিছুই নাই। আগে যেই গ্রাউন্ডে উনি অ্যাসাইলাম করেছিলেন এবং উনি যেই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, সব ট্রাইব্যুনাল থেকে তার মামলা রিফিউজড হয়ে গিয়েছে এবং দেখা গেছে যে ফ্রেশ ক্লেমের ক্ষেত্রে ওনার নতুন কোনো ডকুমেন্টের এভিডেন্স নাই, কোনো নতুন গ্রাউন্ড নাই, ওনার অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, সেক্ষেত্রে হয়তো উনি আপিল রাইটও পাবেন না। তো এই জন্যে আপনার যদি দর্শক রয়েছেন, এখনই বিচলিত না হয়ে উনি অপেক্ষা করতে পারেন যে ওনার আসলে আউটকাম কি আসে। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন, যিনি যে দর্শকটি প্রশ্ন করেছেন, যদি আপনি শুনে থাকেন, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আগেই বিচলিত হওয়ার দরকার নেই। আগে আপনি অপেক্ষা করুন আপনার ওই ফ্রেশ ক্লেমের ডিসিশনের জন্য। এরপরের কী ব্যবস্থা নেওয়া যায়, কী স্টেপস নেওয়া যায়, সেটি আপনার লয়ারের সাথে ডিসকাস করে আপনি নিতে পারবেন। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আবারও আমাদের অতিথির কাছে চলে যাব। আমাদের সম্প্রতি কিছু আপডেটস এসেছে হোম অফিস থেকে। আমাদের বিভিন্ন নিউজগুলোতে আমরা ইউকে ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন বিষয়গুলো আলোচনায় আসছে, যেমন পিএসডব্লিউ কি থাকবে কিনা। পিএসডব্লিউ হচ্ছে সেই ভিসাটি, যেটি হচ্ছে যে এখানে যদি আপনি পড়াশোনা করেন ইউনিভার্সিটিতে, গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেন বা পিএইচডি করেন, তারপরে আপনি যদি শেষ করতে পারেন সাকসেসফুলি, তাহলে 2 বছরের একটি পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দেশের সরকার দিয়ে থাকে, যেই ওয়ার্ক ভিসাতে আপনার ফুল টাইম ওয়ার্ক রাইটস থাকে বা আপনি জবের জন্য অ্যাপ্লাই করার জন্য একটা সুযোগ দিয়ে থাকে দেশের সরকার। তো সম্প্রতি একটি আলোচনা এসেছে যে এই দেশের সরকার কি আসলে পিএসডব্লিউটি কি বাতিল করবে কিনা। তো এই ব্যাপারে আমরা আমাদের অতিথির কাছে আবার চলে যাব। তো বাকিভাবে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ব্লগগুলোতে, বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে দেখা যাচ্ছে যে পিএসডব্লিউকে বাতিল করার একটি আশঙ্কা রয়েছে, বা এই ব্যাপারে অনেক আলোচক, অনেক লয়াররা অনেক আলোচনা করছেন। তো সেই ব্যাপারে আপনি কি জানেন এবং আপনি দর্শকদেরকে কি জানাতে চান এই ব্যাপারে? জি, ধন্যবাদ। এই বছরের শুরুতেই কিন্তু হোম অফিস ইমিগ্রেশন আইনে ব্যাপক কিছু পরিবর্তন নিয়ে আসছে এবং বেশ কিছু পরিবর্তন কিন্তু আমরা অলরেডি দেখেছি, এগুলো কার্যকর হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আইএইচএস ফি বৃদ্ধি, ভিসা ফি বৃদ্ধি, ফ্যামিলি ভিসায় আপনার হচ্ছে ইনকামের থ্রেশহোল্ড বৃদ্ধি করা হয়েছে। স্টুডেন্ট অর্থাৎ মাস্টার্সে যারা স্টুডেন্ট তাদের ডিপেন্ডেন্ট অন অলরেডি বন্ধ হয়ে গেছে। কেয়ার এবং হেলথ কেয়ার এবং সিনিয়র
হেলথ কেয়ার ভিসাতে ডিপেন্ডেন্ট আনাও বন্ধ করে দিয়েছে। তো তখন হোম অফিস বলেছিল যে গ্রাজুয়েট রুট ভিসা থাকবে কি থাকবে না, এ ব্যাপারে তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি ম্যাকের কাছে তারা অপিনিয়ন চাবে। এবং গত 14 মে ম্যাক এই ব্যাপারে তাদের অপিনিয়ন অর্থাৎ রিপোর্ট হোম অফিসের কাছে জমা দিয়েছে। এবং হোম অফিস ম্যাকের রিপোর্টে তারা উল্লেখ করেছে যে তাদের ফাইন্ডিং হচ্ছে যে গ্রাজুয়েট রুট ভিসা থাকার কারণে যুক্তরাজ্যের যে শিক্ষা ব্যবস্থা এবং এটার যে স্ট্যান্ডার্ড রয়েছে, এটার যে মান রয়েছে, সেটা বিনষ্ট হচ্ছে না। সুতরাং তারা রেকমেন্ডেড করেছে পিএসডব্লিউ ভিসা অথবা যেটাকে এখন বলা হচ্ছে গ্রাজুয়েট রুট ভিসাটা এখন যেই নিয়মে রয়েছে সমান নিয়মে রাখার জন্যে। অর্থাৎ এখন থেকে বা পরবর্তীতে যারাই এলিজিবল হবে তারাও যেন এখনকার মতো সমান সুযোগ সুবিধা পায়। অর্থাৎ তারা 2 বছরের জন্য ভিসা পাবে এবং এই 2 বছর তারা ফুল টাইম কাজ করতে পারবে, সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে পারবে, এমনকি তারা নিজেদের ব্যবসা খুলে তারা নিজেরাই পরিচালনা করতে পারবে। এ ব্যাপারে কোনো বাধা নেই। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন, অনেক স্টুডেন্টই অনেক ওয়ারি ছিল, অনেক চিন্তায় ছিল যে তাদেরকে এই যে পিএসডব্লিউ ব্যাপারটি, পিএসডব্লিউ সিস্টেমটি কি থাকবে কিনা, বা গ্রাজুয়েট ভিসা যেটা কি বলে থাকবে কিনা। তো দর্শক, আমাদের অতিথির কাছ থেকে শুনলেন যে পিএসডব্লিউ এনি টাইম সুন ইন ফোরসিবল ফিউচার এটা এটা বাতিল হচ্ছে না, এটা থাকছে। সো আপনারা যদি আপনাদের কোর্সটি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার পিএসডব্লিউর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো অনুষ্ঠানের এই পর্যায়ে দর্শক, আমরা অনুষ্ঠানের অনেকটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অতিথির কাছে আরেকটি প্রশ্ন রেখে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষের দিকে শেষ করব। তো এই যে বাকি আমরা এতক্ষণ আলোচনা করলাম যে 11,000 ফেইল্ড অ্যাসাইলাম সিকারদেরকে এই দেশের সরকার বাংলাদেশে পাঠাবে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে, এই ব্যাপারটি নিয়ে আপনি অনেক আলোচনা করলাম, আমরা আশা করি দর্শক বুঝতে পেরেছে। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাকে জিজ্ঞেস করব যে আসলে যুক্তরাজ্যে যে সার্বিক পরিস্থিতি রয়েছে, হাউজিং ক্রাইসিস, লিভিং ক্রাইসিস বা ইকোনমিক ক্রাইসিসও অনেকে বলে থাকেন, সেই ক্রাইসিসে যারা এখানে আসেন, হতে পারে এটা পড়াশোনা করতেই বা ভিজিট ভিসাই, তো এখানে এসে এখানে অ্যাসাইলাম ক্লেম করার যুক্তি কতটুকু, বা এটা কতটা মানে ওয়াইজ ডিসিশন। আর হচ্ছে যে আসলে অনেকেই বাংলাদেশ থেকে আসেন, আমরা আমাদের প্র্যাকটিসে দেখে থাকি অনেকেই অ্যাসাইলাম আবেদনে আসলে মেরিট খুব কম থাকে। সেই কারণে অনেকের যাদের মেরিট থাকে, যাদের আসলেই অ্যাসাইলামে বাংলাদেশের থ্রেটস রয়েছে, তাদেরকেও হোম অফিস দেখা যায় রিফিউজ করে দিচ্ছে। কারণ অনেক মানুষজন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছেন যাদের আসলে ক্লেমে কোনো মেরিট নেই বা যাদের বাংলাদেশে কোনো ধরনের থ্রেটস নেই। তো এই ব্যাপারে যারা বাংলাদেশে এখানে আসতে ইচ্ছুক বা যারা মনে করেন যে এখানে এসে অ্যাসাইলাম করলেই সেটেল হওয়া সম্ভব, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দেখেন, ধন্যবাদ। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে অনেকেই অ্যাসাইলাম করছেন যাদের কেসের মেরিট নাই, আবার অনেক মানুষ এমন রয়েছেন যাদের আসলেই জীবনের ঝুঁকি রয়েছে অথবা অ্যাসাইলামের যে অন্যান্য যে কারণগুলো রয়েছে সেগুলো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এইসব কারণে তারা দেশে গেলে পারসিকিউশন শিকার হবেন, তাদের ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ পারসিকিউশন রয়েছে, কিন্তু তাদের অ্যাসাইলামগুলো রিফিউজড করা হচ্ছে। সেখানে যারা দর্শক যারা শুনছেন তাদেরকে বলতে চাই যে এই ব্যাপারে আপনারা চাইলে যারা অ্যাসাইলাম প্র্যাকটিস করে তাদের সহায়তা নিতে পারেন, কারণ এটি অত্যন্ত কমপ্লেক্স এবং জটিল প্রক্রিয়া। এবং দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে অ্যাসাইলাম কেস কিন্তু ইমিগ্রেশন লিগ্যাল এইডের আন্ডারে কাভার করে। অর্থাৎ আপনার যদি অর্থ না থাকে, আপনি যদি আইনজীবীর খরচ না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেসব ল ফার্মগুলোতে লিগ্যাল এইড রয়েছে অথবা ইমিগ্রেশন ফার্মগুলোতে লিগ্যাল এইড রয়েছে ইমিগ্রেশনের উপর, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা লিগ্যাল এইডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে একটা কেসকে সুন্দরভাবে, সাবলীলভাবে, যৌক্তিকভাবে অথরিটির কাছে তুলে ধরাটাই হচ্ছে আইনজীবীর একজন কাজ। তো সেক্ষেত্রে আইনজীবীর অনেকটা দক্ষতা কন্ট্রিবিউশন থাকে। দেখা গেছে যে আমরা প্র্যাকটিসে দেখেছি অনেক আইনজীবী এক একজন এক এক ভিউতে আসলে কেসটা দেখে আর কি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো আইনজীবীর পরামর্শ নিতে পারেন যে আপনার কেসটা কিভাবে সফল করা যেতে পারে। এবং হোম অফিস থেকে যদি আপনাদের কেস রিফিউজড হয়ে যায় তাহলে তো বিচলিত হওয়ার কোনো দরকার নেই।
আপনারা চাইলে আপনারা ইমিগ্রেশন কোর্টে আপিল করতে পারবেন। সেখানে একজন নিরপেক্ষ জাজ আপনার কেস শুনবেন, আপনার সাক্ষীদের বক্তব্য শুনবেন, আপনার লয়ারের আর্গুমেন্ট শুনবেন, আপনার কথা সরাসরি শুনবেন, শুনে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনারা উনি রায় দিয়ে থাকেন। আর এই যে মেমোরেন্ডাম হলো, এই মেমোরেন্ডামের জন্যে বা আমি দর্শকদের সতর্কতার জন্য যেটা বলতে চাই, অনেকেই আছেন যাদের অ্যাপ্লিকেশন এখানে পেন্ডিং রয়েছে, অথবা আপনাদের কোনো অ্যাপ্লিকেশন নেই ইতিমধ্যে। অনেকে হয়তো চিন্তা করছেন যে আপনারা 20 বছর রুটে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের এখন কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই, অথবা অ্যাসাইলেমও পেন্ডিং নেই, অথবা ফ্রেশ ক্লেমও পেন্ডিং নেই, আপনাদের কোনো অ্যাপ্লিকেশন এখন পেন্ডিং নেই। তাহলে আপনাদের করণীয় কী? ওনারা তো এখন অ্যাজ অফ টুডে ওভার স্টেয়ার। ওনারা যদি আজকেই অ্যারেস্ট হন, ওনারা কিন্তু সাবজেক্ট টু ডিপোর্টেশন। তো ওনাদের উচিত হবে যে ওনাদের আগে যারা কেস, যেই আইনজীবীর সাথে কেস করেছেন তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে যদি যোগাযোগ করা সম্ভব না হয়, যারা ইমিগ্রেশন আইন বুঝেন এদের সাথে পরামর্শ নেওয়া, পরামর্শ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যে আপনারা আপনাদের নানাবিধ কীভাবে আপনারা এদেশে স্থায়ী হতে পারেন, অথবা আপনাদের ইমিগ্রেশন সমস্যা সর্ট আউট করতে পারেন, সেই ব্যাপারে আপনারা আলোচনা করতে পারেন। যারা অ্যাসাইলাম সিক করেছেন, আপনাদের যে গ্রাউন্ডস, আগের গ্রাউন্ডস, এখনকার অবস্থা বা বর্তমানের কোনো অবস্থা চেঞ্জ হয়ে গেছে কিনা, সেগুলো নিয়ে ওনারা আলাপ করতে পারে। যারা অন্যান্য ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে চায়, প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ, হিউম্যান রাইটসের উপর, সেগুলিও কিন্তু ওনারা আলাপ আলোচনা করতে পারে। যদি আলাপ আলোচনা করে দেখা গেছে যে একটা বিষয় ওনাদের কাছে পরিষ্কার হবে, এবং যদি কোনো অ্যাপ্লিকেশন অফিসের সাথে পেন্ডিং থাকে, ডিসিশন অপেক্ষায় থাকে, তখন কিন্তু হোম অফিস তাদেরকে আর ধরে পাঠায় না। জি, ধন্যবাদ বাকি ভাই। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমরা আগে, রমজানের আগে যখন আমরা নিয়মিতই আপনাদের সামনে উপস্থিত হতাম ল অ্যান্ড লাইফ প্রোগ্রাম নিয়ে, অনেকেই অনেক রিকমেন্ডেশন আমাদেরকে করেছেন, অনেকে আমাদেরকে অনেক ফিডব্যাক দিয়েছেন, তাদের মতামত জানিয়েছেন। তো এরকমই কয়েকজন দর্শকের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি অনুষ্ঠানে আমরা একটি করে কেস স্টাডি যদি করি আমাদের অতিথির সাথে, তাহলে দর্শকরা উপকৃত হবে, দর্শকরা জানবে। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটির নাম হচ্ছে ল অ্যান্ড লাইফ, শুধু এটি আইনের দিকটি না, আমরা জীবনমুখী অনেক আলোচনায় আমরা করে থাকি। তো সম্প্রতি একটি কেস স্টাডি যদি করতে চাই, আমার কাছে সম্প্রতি একজন ক্লায়েন্ট এসেছে, বাকিভাবে আপনি একটু শুনবেন। সো সেই ক্লায়েন্টটি এখানে এসেছে হচ্ছে স্কিল্ড ওয়ার্কার ভিসাতে, পার্টিকুলারলি কেয়ার ওয়ার্কার ভিসাতে। সো কেয়ার ওয়ার্কার ভিসাতে এসে সেই 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 লোকটি, সেই কেয়ার ওয়ার্কার যিনি এসেছেন, সে একটি টেকওয়ে শপে সে কাজ করছে। তো এখন ওই টেকওয়ে শপে হোম অফিসের যে এনফোর্সমেন্ট অফিসার রয়েছে, তারা রেড দিয়েছে এবং তারা তাকে হাতে নাতে সেখান থেকে অ্যারেস্ট করেছে। সে কিচেনে ছিল, তার হাতে ময়দা ছিল, আটা ছিল, সে যে ওইখানে অ্যাপ্রন পরা ছিল, সে যে ওই কিচেনে কাজ করছে, এটি পুরোপুরি দেখে বোঝা যাচ্ছিল। সো তাকে অ্যারেস্ট করার পরে তার ভিসা অন দ্য স্পট ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসার কার্টেল করে দিল, বাতিল করে দিল। বাতিল করে দেওয়াতে এখন তাকে নোটিস অফ ডিটেনশনের যে নোটিশটি দিয়ে থাকে, দ্য পারসন ইজ লায়াবল টু বি ডিটেইন, সে একটি নোটিশ দিল, তাকে একটি রিপোর্টিং সেন্টারে রিপোর্ট করার জন্য দিল। এখন ওই ব্যক্তিটি আমার কাছে এসেছে সে জানার জন্য যে ভাই, আমি তো এরকম এরকম অবস্থা, এখন আমার করণীয় কি। এখন তো সে আরও জানতে চাচ্ছে যে আমি কি অ্যাসাইলাম ক্লেম করতে পারবো কি না, যেহেতু আমার আর থাকার কোনো নাই, বা আমাকে ডিটেনশন সেন্টারে গেলে কি তারা আমাকে ডিটেন করে রেখে দিবে, পরে কি আমাকে বাংলাদেশে ডিপোর্ট করবে কিনা। এই ব্যাপারটি নিয়ে, এই ব্যাপারে আপনার যে প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার অভিজ্ঞতা থেকে আমাদের দর্শকদেরকে একটু আলোকিত করবেন। ওকে, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে উনি যিনি দর্শক, উনি কেয়ার ভিসাতে এসছেন। তো কেয়ার ভিসাতে আসার কারণে ওনার ভিসার কন্ডিশন ছিল কি, ওনার কেয়ার ওয়ার্কারে কাজ করবেন, এবং কেয়ার ওয়ার্কারের পাশাপাশি উনি হয়তো এডিশনালি 20 আওয়ার্স কাজ করতে পারবেন। এটা যদি আপনার এপ্রিলের আগে হয়ে থাকে, অর্থাৎ অন্য কেয়ার হোমে সেম প্রফেশনে। তো ধরে নিচ্ছি হয়তো আপনার ঘটনা এপ্রিলের আগেই ঘটেছে। তো সেক্ষেত্রে উনি যদি টেকওয়েতে কাজ করেন, তাহলে তো ওনার যে ভিসা, ওয়ার্ক ভিসা, উনি যে জবের জন্য আসছেন, সেটা তো ক্যাটাগরি আসলে ম্যাচ করছে না। অর্থাৎ ওনার যে ভিসা কন্ডিশন ছিল ওটাকে উনি ব্রিচ করেছেন। সেই জন্য হোম অফিসের রাইট রয়েছে ভিসা কন্ডিশন ব্রিচ করার কারণে তার ভিসা বাতিল করে
ইমিডিয়েট ডিপোর্টেশন অর্ডার দেওয়ার জন্য। এখন যদি এমনটি হয় যে উনি হয়তো ওনার যে ওয়ার্ক ছিলেন, অর্থাৎ যেই কেয়ার হোমে উনি এসছেন সেখানে উনি ওনার নিয়মিতই কাজ করছেন, বাট উনি হয়তো তার যেই বাৎসরিক ছুটি রয়েছে 28 দিন, সেই ছুটিতে হয়তো 2 সপ্তাহ উনি ছুটি পেয়ে হয়তো উনি কোনো ফ্রেন্ড অথবা কোনো রিলেটিভের রেস্টুরেন্টে গিয়ে হেল্প করছেন, সেটা হতে পারে একটা ভিন্ন অবস্থা। যদি এমন অবস্থা হয় তাহলে উনি হয়তো আপিল করতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন উইথ এভিডেন্স। কিন্তু এরকম যদি না হয়ে থাকে তাহলে তো উনি ভিসা কন্ডিশন ব্রিচ করেছেন, সেখানে হোম অফিসের ডিসিশনকে চ্যালেঞ্জ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। দ্বিতীয় যে প্রশ্নটা হয়েছে যে উনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন কিনা, এটার উত্তর হচ্ছে অ্যাসাইলাম ক্লেমটা কোনো অটোমেটিক কোয়ালিফাইড রাইট না। অর্থাৎ প্রথম যদি আমি বলি উনি কি অ্যাসাইলাম করতে পারবেন কিনা, উত্তর হ্যাঁ পারবেন উনি। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলেই কি ওনার গ্রান্ট হবে? ওনার যদি অ্যাসাইলাম এর কোনো গ্রাউন্ড না থাকে, অ্যাসাইলামের যদি কোনো মেরিট না থাকে, ওনার যদি কোনো অবস্থা না থাকে, ফেয়ার অফ পারসিকিউশন না থাকে, তাহলে তো উনি অ্যাসাইলাম ক্লেম করলে আসলে আলটিমেটলি উনি সাকসেস হবেন না। তো এখন যদি কোনো কেউ করে সময় কিল করার জন্য, এটা হবে অ্যাবিউজ অফ প্রসেস, সিস্টেমকে অ্যাবিউজ করা। সেক্ষেত্রে এখানে যারা আমরা যারা আইনজীবী রয়েছি, আমাদের তো এখানে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট রয়েছেন, এই এথিক্সে অনেস্টি, ইন্টিগ্রিটি, এই যে প্র্যাকটিসের যেই আপহোল্ড দ্য জাস্টিস, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমরা যারা আইনজীবী প্র্যাকটিস করছি। সুতরাং কোনোভাবেই উচিত হবে না আমাদেরকে যে অ্যাবিউজ অফ প্রসেসের সাহায্যকারী হওয়া। জি, ধন্যবাদ বাকি ভাই আমাদেরকে জয়েন করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সো এই যে কেস, আমরা যে কেস স্টাডিটি করলাম, তো সেটি যদি একটু সামারাইজ করি, সেটি হচ্ছে যে দর্শক, আপনারা অনেকেই অনেক ভিসায় এসে থাকেন, বা অনেকে কেয়ার ওয়ার্কার হিসেবে এসেছেন, অনেকে স্কিল্ড ওয়ার্কারের অন্য যে কোনো একটি কাজের জন্য এখানে এসেছেন, অনেকে স্টুডেন্ট হিসেবে এখানে আসেন। দেখা যায় স্টুডেন্ট হিসেবে এখানে এসে আপনার 20 ঘন্টা টার্ম টাইমে কাজ করার রাইটস থাকে, বা যখন টার্ম থাকে না, ছুটি থাকে, তখন ফুল টাইম রাইটস থাকে। বা কেয়ার ওয়ার্কার যারা আসেন, তারা কেয়ার ওয়ার্কার হিসেবে ফুল টাইম কাজ করতে হয়। আর 20 আওয়ার্স যে অ্যাডিশনাল কাজ, সেটি তার যেই কেয়ার ওয়ার্কার ওই ইন্ডাস্ট্রিতেই আরেকটা কেয়ার হোমে সে করতে পারে চাইলে, কিন্তু সে কিন্তু চাইলেই একটা টেকওয়ে শপে কাজ করতে পারে না, বা সে কিন্তু চাইলে একটি রেস্টুরেন্টে কাজ করতে পারে না। তো আপনারা যারা এখানে আসবেন, ইউকেতে আসবেন বা ইউকেতে থাকছেন, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা আবেদন করব, যে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে এখানে থাকলে অবশ্যই যে ইমিগ্রেশন রুলস, ইমিগ্রেশন কন্ডিশনস রয়েছে, আপনার যে ভিসা কন্ডিশনস রয়েছে, সেগুলো জেনে বুঝে সেগুলো মেনে চলবেন। কারণ যুক্তরাজ্য হচ্ছে আইনের দেশ, এখানে আইনের শাসন রয়েছে। সো এগুলোকে আপনারা রেসপেক্ট করে, এগুলোকে সম্মান করে আপনারা এখানে থাকবেন। আর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমাদের অতিথিকে শেষ কিছু কথা বলার জন্য রিকোয়েস্ট করব, যে বাকি ভাই, আমরা অনুষ্ঠানে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আপনি অনুষ্ঠানের শেষে দর্শকদেরকে আপনি যদি একটু দর্শকদেরকে বলেন, যারা এখানে এসএলএম নিয়ে জানতে চায়, বা এসএলএম এর কতটা প্রসপেক্ট এখানে রয়েছে, বা এসএলএম হলে কি হতে পারে, এসএলএম পেলে কি হতে পারে, না পেলে কি হতে পারে, একটু সংক্ষেপে আমাদের দর্শকদেরকে একটু জানান প্লিজ। ধন্যবাদ। তোমার প্রশ্নটি অত্যন্ত লম্বা। আমরা হয়তো নেক্সট কোনো প্রোগ্রামে এই অ্যাসাইলামের কি সুযোগ সুবিধা, কি কনসিকুয়েন্স, এগুলো নিয়ে আমরা আলাপ করতে পারি। শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই, যারা ওভারস্টেজ হিসেবে আছেন, তাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা দ্রুতই পদক্ষেপ নেন, আজকে থেকেই পদক্ষেপ নেন। যত দ্রুত পদক্ষেপ নেবেন তত দ্রুত আপনাদের সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদি আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে, ডিটেনশন সেন্টার থেকে আপনি লয়ারকে ফোন করেন, তখন দেখা গেছে অনেক কিছুই আর কন্ট্রোলের বাইরে চলে যায়। সুতরাং যত তাড়াতাড়ি আপনারা সতর্ক হবেন, যত তাড়াতাড়ি আপনারা আপনাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে পদক্ষেপ নেবেন, আপনারা ততই বেশি উপকৃত হবেন। জি, ধন্যবাদ বাকি ভাই, আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে জয়েন করার জন্য। দর্শক, এতক্ষণ
আমাদেরকে যারা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হয়েছে LB24 এবং লন্ডন বাংলা চ্যানেলটি থেকে। আপনারা যদি আমাদের অনুষ্ঠানটি পছন্দ করে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে থাকবেন। তো দর্শক, আমাদের একটি দীর্ঘ বিরতি ছিল রমজান মাস উপলক্ষে। আজকে আমরা রমজান মাসের পরে আজকে প্রথম আপনাদের সামনে উপস্থিত হয়েছি LB24 নতুন স্টুডিও থেকে। আশা করছি আমরা নিয়মিত আপনাদের সাথে থাকতে পারবো এবং আপনারা যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।